নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের তৃতীয় বই অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিক। আজকে পড়ব এর শেষ পর্ব। আসুন শুরু করি তবে অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিকের লাস্ট পর্ব। একদিন খালের পাড়ে ঘুরে বেড়াচ্ছে লরা। পায়ে পায়ে চলেছে ওর সার্বক্ষণিক সঙ্গী জ্যাক। পাম ক্রিকের অবস্থা দেখে মনটা একেবারেই দমে গেছে ওর। খালটা প্রায় শুকিয়ে গেছে, তীর তীর করে বইছে চিকন ধারা। ফুটব্রিজের ওপর উইলোর ছায়া নেই, প্লাম ঝাড়ের নিচে পানি নেই, শুধুই কাদা। রাগী বুড়ো কাকড়াটা চলে গেছে কোথায় যেন। প্রচণ্ড গরম, গা পুড়ে যাচ্ছে রোদে। বিরক্তিকর ফরফর শব্দ তুলে চারপাশে উড়ছে ঘাস ফড়িংগুলো। হঠাৎ লরা লক্ষ্য করলো টিলার গায়ে লাইন দিয়ে বসে পড়েছে অসংখ্য ঘাস ফড়িং। সব কটার লেজ নিচের দিকে দাবানো, আঙুল দিয়ে খোঁচা দিলেও নড়ে না। একটাকে সরিয়ে দেখা যায় নিচে কিছু গর্ত। কাঠি দিয়ে খুঁচিয়ে ধূসর একটা জিনিস বার করে আনলো ওই সেই গর্ত থেকে। জিনিসটা মোটা সোটা একটা পোকার মতন দেখতে, কিন্তু জ্যান্ত মনে হচ্ছে না। জিনিসটা কি বুঝতে পারলো না লরা। জ্যাকও একটু শুকে দেখলো, কিন্তু বুঝতে পারলো না ওটা কি। বাবাকে জিজ্ঞেস করবে মনে করে মাঠের দিকে রওনা হয়ে দেখতে পেল লরা লাঙলের কাছে দাঁড়িয়ে রয়েছে স্যাম আর ডেভিড। চাষ বাদ দিয়ে বাবা মাঠের অন্যদিকে নিচু হয়ে ঝুঁকে কি যেন করছে। হঠাৎ সোজা হয়ে ফিরে গেল বাবা লাঙলের কাছে। তারপর লাঙল তুলে ঘোড়া দুটোকে নিয়ে রওনা হলো আস্তাবলের দিকে। বাবাকে কাজ ফেলে ফিরে আসতে দেখে বুঝে ফেললো লরা নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে। খিচে দৌড় দিল আস্তাবলের দিকে। শ্যাম আর ডেভিডকে রেখে বেরিয়ে এলো বাবা। লরাকে দেখলো কিন্তু হাসলো না। বাবার পিছু নিয়ে ঘরে ফিরে এলো লরা। অসময় বাবাকে ফিরতে দেখে চমকে গেল মা। কি হলো চার্লস, কি হয়েছে? ডিম পাড়ছে ওরা, বলল বাবা। সবখানে মাটি একেবারে মৌচাকের মতন করে ফেলেছে জানো। কোথাও 1 ইঞ্চি জায়গা খালি নেই। মাটির নিচে গর্ত খুঁড়ে একটা কি যেন ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। পকেট থেকে কয়েকটা ধূসর রঙের পোকা মতন বের করে রাখলো বাবা টেবিলের ওপর। এই দেখো, একটা কেটে দেখেছি। 35 থেকে 40টা করে ডিম রয়েছে এগুলোর প্রত্যেকটায়। সারা দেশেই একই কারবার। ঝপ করে চেয়ারে বসে পড়ল মা। হাত দুটো অসহায় ভঙ্গিতে ঝুলে রয়েছে দুপাশে। আগামী বছর শস্যের একটা দানাও তুলতে পারবে না কেউ ঘরে, বলল বাবা। ডিম ফুটে বাচ্চাগুলো বেরোবে যখন, সবুজের কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না গোটা অঞ্চলে। হায় হায় চার্লস, আমাদের কি হবে? মায়ের গলাটা কেঁপে উঠল। বেঞ্চে বসে পড়লো বাবা, মাথা নেড়ে বলল, জানি না। ওপরে ওঠার গর্তের কাছে মেরির শুকনো মুখটা দেখা গেল। পা টিপে নেমে এলো মই বেয়ে। দাঁড়ালো লরার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হঠাৎ সিধে হলো বাবা। বেপরোয়া একটা ভঙ্গি ফুটে উঠলো তার চোখে মুখে। তবে একটা কথা জানি ক্যারোলিন, বলল বাবা, সামান্য এই ঘাস ফড়িং বা পঙ্গপালের কাছে আমরা কিছুতেই হার মানবো না। কিছু না কিছু করবোই, তুমি দেখে নিও। বালা মুসিবত সব কাটিয়ে উঠবো আমরা, যেমন করেই হোক। হ্যাঁ চার্লস, বলল মা ম্লান কণ্ঠে। কেন পারবো না? নিজেকে যেন বোঝাচ্ছে বাবা। আমরা সুস্থ, মাথার উপর একটা চাল আছে আমাদের। অন্য অনেকের চেয়ে আমাদের অবস্থা অনেক ভালো। ডিনারটা একটু তাড়াতাড়ি রেডি করে ফেলো ক্যারোলিন, শহরে যাব আমি। তুমি চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবো। সন্ধ্যের পর ফিরলো বাবা। সাপার শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছু জানতেই চাইলো না। তৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করে নিজেই মুখ খুললো বাবা। শুনছো ক্যারোলিন? হ্যাঁ বলো চার্লস। এখন একমাত্র সমাধান হচ্ছে পূব, বলল বাবা। কাল ভোরে পূবে রওনা দিচ্ছি আমি। চমকে উঠল মা। এ কি বলছো চার্লস? ওদিকে এখন ফসল কাটা চলেছে, বলল বাবা। ঘাস ফড়িংগুলো পূবে 100 মাইল পর্যন্ত ক্ষতি করেছে ফসলের। তার মানে এর পরের ফসল সব ঠিকই আছে, অর্থাৎ কাজও আছে। পশ্চিমের সব লোক এখন কাজের আশায় ছুটছে পূর্বে। যে আগে পৌঁছবে সেই কাজ পাবে। দেরি করা ঠিক হবে না। তুমি যদি মনে করো এটাই একমাত্র সমাধান, মা বলল। ঠিক আছে, যাও তাহলে। আমি আর মেয়েরা চালিয়ে নেব এদিকটা।
কিন্তু চার্লস, এত দূর হাঁটতে হবে তোমাকে ভাবতেই খারাপ লাগছে। আরে দূর, মুখ বাঁকালো বাবা। 100-200 মাইল একটা দূরত্ব হলো? কথাটা বলেই নিজের বুড়জোড়ার দিকে চেয়ে দেখলো বাবা, কিন্তু চট করেই চোখ সরিয়ে ফেললো, বলল 200 মাইল পথ তো উড়েই চলে যাব। বেশ অনেক দিন পর আবার বেহালাটা বের করলো বাবা, অনেকক্ষণ বাজালো চোখ বুজে। দুপাশে বসে শুনছে লরা আর মেরি। মা দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে ক্যারিকে। সবার পছন্দের অতি পরিচিত সুর বাজানোর পর গুনগুন করে গান ধরল বাবা। ও সুজানা, আমার জন্য কেঁদো না, ক্যালিফোর্নিয়ায় গেলাম আমি গুঁড়ো সোনার খোঁজে। বেহালাটা যত্নের সঙ্গে বাক্সে তুলে রাখলো বাবা। সকাল সকাল উঠতে হবে কাল, তাই শুয়ে পড়লো আজ একটু আগেই। সকালের নাস্তার পর সবাইকে চুমু দিয়ে বেরিয়ে গেল বাবা। বাড়তি একটা শার্ট আর এক জোড়া মোজা জাম্পারে পেঁচিয়ে নিয়ে চলল। পাম ক্রিক পার হওয়ার আগে থেমে ফিরল বাবা একবার পেছনে, হাত নাড়ল ওদের দিকে তাকিয়ে, তারপর ঘুরে এক টানা হেঁটে চলল চোখের আড়ালে, একেবারে পিছনে না তাকিয়ে। লরার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখলো জ্যাক বাবার বিদায় নেওয়া। বাবা অদৃশ্য হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওরা। আমরা যেন সংবিত ফিরে পেয়ে সচকিত হয়ে উঠল এবার মা। বলল, এখন থেকে আমাদেরই সব সামলে দিতে হবে, বুঝলে? মেরি আর লরা, তোমরা গরুটাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, আমি ঘরদোর সামলাচ্ছি। বাবা না থাকলে মনে হয় কেউ নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা। কবে ফিরবে তা কেউ বলতে পারে না। চোখ বুঝলেই লরা দেখতে পায় ছেঁড়া জুতো পায়ে বাবা খালি হাঁটছে তো হাঁটছেই, চলে যাচ্ছে আরও আরও দূরে। জ্যাকের বয়স হয়েছে, নাকটা দিন দিন ধূসর হয়ে যাচ্ছে। প্রায়ই বাবা যে পথ চলে গেছে সেই দিকেই ও তাকিয়ে থাকে, লম্বা করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে অপেক্ষার ভঙ্গিতে। কিন্তু ওকে দেখে মনে হয় ও জানে অপেক্ষা করে লাভ নেই, আসবে না বাবা। দিন দিন বাড়ছে গরম, ঘাসহীন ধুধু প্রেরির কোথাও এইটুকু ছায়া নেই। প্রায় দেখা যায় একরাশ ধুলো পাক খেতে খেতে মাটিতে লেজ আছড়ে ছুটে যাচ্ছে মাঠের ফাঁকে। লরা শুনেছে ওগুলো নাকি ধুলি পিশাচ, কিন্তু মা বলে গরম বাতাসের ঢেউ তৈরি করে ওদেরকে। খাল শুকিয়ে গেছে, পানি আনতে যেতে হয় পুরনো বাড়ির কাছে সেই ঝর্ণায়। সন্ধ্যায় একটা বালতি বসিয়ে রেখে আসে মা, সারা রাত ফোঁটা ফোঁটা পানি পড়ে ভরে ওটা। সকালে ওটা আনার সময় একটা বালতি বসিয়ে আসে আবার ঝর্ণার নিচে। চাহিদা মতো ঘাস বা খড় না পেয়ে শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেছে স্পট, স্যাম আর ডেভিড। উইলোর শিকড় বাকড় আর প্রামের ডাল চিবিয়ে চিবিয়ে তেতো হয়ে গেছে স্পটের দুধ, চোখ বসে গেছে গর্তে। শনিবার মিস্টার নেলসনের বাড়িতে গিয়ে খোঁজ নিল লরা বাবার কোনো চিঠি এসেছে কিনা। না, আসেনি। মিসেস ল্যানসন বললেন আগামী শনিবার আবার পোস্ট অফিসে খোঁজ নেবেন মিস্টার ল্যানসন। থ্যাংক ইউ ম্যাম বলে ফিরে এলো লরা। কিছু দূর পাড়া দৌড়ে এলো, ফুটব্রিজের কাছে এসে কমে গেল হাঁটার গতি। যখন টিলা বেয়ে উঠছে তখন আর চলছে না ওর পা। মা বলল তাতে কি হয়েছে, আগামী শনিবার নাগাদ এসেই যাবে বাবার চিঠি। কিন্তু পরের শনিবারেও এলো না। সানডে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এখন ওদের। ক্যারি হাঁটতে পারবে না অত দূর, আর ওকে কোলে নিয়ে মায়ের পক্ষে ওই গরমে অত দূর হাঁটা সম্ভব নয়। তাছাড়া শীতের জন্য ঠিক রাখতে হবে মেরি আর লরার জুতো, এখন পরে পরে ক্ষয়ে ফেললে তখন আর চলবে না। তাই রোববার ভালো জামা কাপড় পরে মাকে শোনায় ওরা বাইবেল মুখস্থ করা পংক্তি। প্রচণ্ড গরম পড়েছে গত কয়েকদিন। গরমে যখন প্রাণ ওষ্ঠাগত প্রায়, আর সহ্য করাই যাচ্ছে না, বাসায় বসে হাপুস হুপুস হাঁপাচ্ছে ওরা চারজন। ঠিক তখনই মেঘ করলো আকাশে, ঠান্ডা হাওয়া বইল কিছুক্ষণ, তারপর শুরু হলো বৃষ্টি। এবার সবাই খুশি, তাই দেখে জ্যাক ও বাচ্চা কুকুরের মতন লাফিয়ে ঝাঁপিয়ে আনন্দ প্রকাশ করলো। ঠান্ডা বাতাস আর ভেজা মাটির গন্ধে যেন প্রাণ ফিরে গেল ওর। পরদিন আবার সেই গরম, কিন্তু বিকেল দিকে দেখা গেল গোটা প্রেরি জুড়ে অসংখ্য চিকন ঘাস মাথা দিয়ে চারা দিয়ে উঠেছে। অল্প কয়েকদিন এই সবুজের আভাস দেখা দিল। প্রেরির তামাটে মাটি ঢেকে দিয়েছে সবুজের সমারোহ।
স্পটের কাছাকাছি শ্যাম আর ডেভিডকেও মাঠে নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে দিল লরা। অল্প দিনেই তরতাজা হয়ে উঠল ওরা আবার। দুধ বেড়ে গেল স্পটের, তেতো ভাবটাও দূর হয়ে গেল। উইলো আর প্লাম গাছও কচি পাতা ছড়ালো। সবই ভালো, শুধু বাবা যদি থাকতো এখন। সারা দিন খালি বাবার কথা মনে হয় লরার। আর রাতে যখন প্রেরির ওপর দিয়ে উদাস হাওয়া বয় হু হু করে, তখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। প্রথম প্রথম কথা বলে মনটা হালকা রাখার চেষ্টা করেছিল লরা। হিসেব করে বের করতে চেয়েছিল আর কত দূর হাঁটলো বাবা। মনে মনে প্রার্থনা করেছে পুরনো ছেঁড়া জুতো জোড়া যেন টিকে যায়। কল্পনায় বোঝার চেষ্টা করেছে আজ ঠিক কোথায় কিভাবে রাত কাটাচ্ছে বাবা। সবাইকে বলেছে নিজের হিসাব করা কল্পনার কথা, কিন্তু কদিন যেতেই বুঝে ফেলেছে ও মায়ের কাছে এসব বলা ঠিক হচ্ছে না। সারা দিনই বাবার কথা ভাবে মা, কিন্তু মনের কথা প্রকাশ করতে পছন্দ করে না মা। শুধু শনিবার এলে মনে করিয়ে দেয় আজ শনিবার। সারাটা দিন আশায় আশায় থাকে ওরা। নিশ্চয়ই আর শহরে গিয়ে বাবার চিঠি পাবেন মিস্টার নেলসন পোস্ট অফিসে। লরা আর জ্যাক প্রেরির ওপর দিয়ে বহু দূর গিয়ে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে মিস্টার নেলসনের ওয়াগন ফেরার অপেক্ষায়। আসে না বাবার চিঠি। মা বলে চিন্তা করো না, একটা চিঠি আসবেই আসবে। রাতে আর নিজেকে সামলে রাখতে পারে না লরা। জিজ্ঞাসা করে বসে, আচ্ছা মা, সত্যি বাবা ফিরে আসবে তাই না? নিশ্চয়ই আসবে। মা এত জ্বরের সঙ্গে বলে যে লরা আর মেরি বুঝে ফেলে মাও ভয় পাচ্ছে, কিছু একটা হয়েছে বাবার। কল্পনার সাহায্য মেলে দুশ্চিন্তা ওদের আরো বেড়ে যায় 10 গুণ। হয়তো বুটটা ছিঁড়ে খসে পড়েছে পা থেকে, খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বাবা। হয়তো শিং মেরেছে কোনো গরুর পাল, হয়তো কে জানে একটা ট্রেনে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়েছে। বন্দুকও নেয়নি, নেকড়ের পালের মধ্যে যদি পড়ে যায়। হয়তো গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছে, গাছের ওপর থেকে লাফিয়ে পড়লো একটা প্যান্থার। সম্ভাবনার যেন কোনো শেষই নেই। বিপদের আশঙ্কাও তাই বেড়ে চলল লরার। পরের শনিবার বিকেলে মিস্টার নেলসনের সঙ্গে দেখা করবে বলে রওনা দিতে যাচ্ছে লরা আর জ্যাক। এমন সময় দেখতে পেল ফুটব্রিজ পার হয়ে এদিকে আসছেন তিনি। হাতে সাদা মতন কি যেন, ঢাল বেয়ে উড়ে নেমে গেল লরা। চিঠি এসেছে? ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ বলেই ঊর্ধ্বশ্বাসে ছুটল লরা বাড়ির দিকে। ক্যারির মুখ ধোয়াচ্ছিল মা। চিঠিটা নিল ভেজা হাতে। প্রবলভাবে কাঁপছে তার হাত। থক করে বসে পড়ল মেঝেতে। তোমার বাবার চিঠি। উফ, সহজ ভঙ্গিতে বলতে চাইল মা, কিন্তু তবুও তার গলাটা কাঁপছে। হাতটাও এত জোরে কাঁপছে যে চুল থেকে কাঁটাটা খুলতেই পারছে না। একটা কাঁটা দিয়ে খামটা ছিঁড়ে ফেললো এবার মা। ভাঁজ খুলতেই দেখা গেল ডলারের একটা নোট। বাবা ভালোই আছে বলল মা, তারপর চট করে অ্যাপ্রন দিয়ে মুখ ঢেকে ফোঁপাতে শুরু করলো। যখন কাপড়টা সরালো তখন মার ভেজা চোখ দুটো হাসছে খুশিতে। লরা আর মেরিকে চিঠিটা পড়ে শোনাতে গিয়ে মা কতবার যে চোখ মুছলো তার ঠিক নেই। 300 মাইল হাঁটার পর কাজ পেয়েছে বাবা। এখন গম ক্ষেতগুলোয় কাজ করছে। মজুরি দিনে $1। মাকে $5 পাঠিয়েছে বাবা। $3 নিজে রেখেছে বুট কিনবে বলে। যেখানে কাজ করছে সেখানে চমৎকার ফলন হয়েছে গমের। কাজও আছে যথেষ্ট। মার মেয়েদের যদি তেমন কোনো অসুবিধা না থাকে তাহলে যতদিন কাজ থাকে ততদিনই ওখানে থাকবে বাবা। নিরাপদে আছে বাবা, নতুন বুট কিনেছে এতদিনে। খবর জেনে কি যে খুশি লাগলো লরার, তার বলার অপেক্ষা রাখে না। ঠান্ডা হয়ে আসছে আবহাওয়া। ইতিমধ্যে অসংখ্য ঘাস ফড়িং ছোট ছোট ঝাঁক বেঁধে উড়ে চলে গেছে, কিন্তু আরো কোটি কোটি রয়ে গেছে চারপাশে। সকালে ওরা নড়তে পারে না ঠান্ডায়। একদিন সকালে উঠে দেখা গেল তুষার পড়েছে পুরু হয়ে। তার নিচে আড়ষ্ট ভঙ্গিতে স্থির হয়ে মরে রয়েছে লক্ষ লক্ষ ঘাস ফড়িং। কয়েকদিনের মধ্যেই মরে সাফ হয়ে গেল ওরা। শীতের আর দেরি নেই, কিন্তু বাবা এলো না এখনো। ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে, এখন আর ঝিরঝির করে বয় না বাতাস। শোঁ শোঁ আওয়াজ আসে, মনে হয় বিলাপ করছে কেউ পুত্র শোকে। বৃষ্টি রূপান্তরিত হয়েছে এখন তুষারে, ঝরছে তো ঝরছেই, তবু বাবা এলো না। বাবার কেটে রাখা কাঠ শেষ হয়ে গেছে।
এখন কুড়িয়ে বাড়িয়ে কাঠ সংগ্রহ করতে হচ্ছে লরা আর মেরিকে। হাত পা জমে যেতে চায় ঠান্ডায়। একদিন বিকেলে ছোট্ট মেয়ে অ্যানাকে নিয়ে বেড়াতে এলেন মিসেস নেলসন। হাসি খুশি মোটা সোটা মানুষ মিসেস নেলসন। লরার খুব পছন্দ তাকে, কিন্তু অ্যানাকে ওর একটুও ভালো লাগে না। একটাও ইংরেজি শব্দ বোঝে না মেয়েটা, আর লরা আর মেরি একটা শব্দ বোঝে না ওর নরওয়েজিয়ান ভাষার। গরমের সময় অ্যানা এলেই ওরা দুই বোন পালিয়ে যায় বাড়ি ছেড়ে, কিন্তু এখন শীতের সময় ঠান্ডায় যাবে কোথায়? তাছাড়া মা বলে দিয়েছেন ওদের পুতুলগুলো নিয়ে এলার সঙ্গে খেলতে। কাগজের পুতুলগুলো নিয়ে খেলতে বসলো ওরা। ক্যারির চেয়ে সামান্য বড় অ্যানা কাগজের পুতুল দেখে হেসে উঠল। বাক্সে হাত ঢুকিয়ে একটা পুতুল তুলে নিয়ে এক টানে ফরাত করে ছিঁড়ে ফেললো তার মাথাটা। মরার মতন ফ্যাকাশে হয়ে গেল লরা আর মেরির মুখ। ক্যারিও চোখ বড় করে তাকিয়ে রয়েছে। মিসেস নেলসন আর মা কথা বলতে ব্যস্ত। তাদের চোখেই পড়ল না এই ঘটনাটা। বাক্সের ডালা বন্ধ করে দিল লরা চট করে, কিন্তু একটু পরেই ছেঁড়া পুতুলটা ফেলে দিয়ে আরেকটার জন্য হাত বাড়ালো অ্যানা। কি করবে এখন? দিশে পেল না ওরা। যা চায় তা না পেলেই ভ্যাঁ করে কেঁদে ওঠে অ্যানা। ওকে কাঁদালে রেগে যাবে মা। ওদিকে পুতুলও দেয় না ওর হাতে, দিলেই ছিঁড়ে ফেলবে। ফিস ফিস করে মেরি বলল, শার্লটকে নিয়ে এসো। শার্লটকে টেনে আর ছিঁড়তে পারবে না। মেরি অ্যানাকে সামলানোর ভার নিল, আর লরা মই বেয়ে ওপরে উঠে গিয়ে শার্লটের বাক্স খুলল। লাল ঠোঁটে হাসি নিয়ে শুয়ে আছে শার্লট। বোতামের চোখ দুটোয় উজ্জ্বল দৃষ্টি। সাবধানে কোলে তুলে নিয়ে কালো সুতোয় তৈরি কোকড়া চুলগুলো আর জামাটা ঠিকঠাক করলো। পা নেই শার্লটের, কিন্তু তাতে কি? সেই জন্য ওর প্রতি লরার ভালোবাসার কোনো কমতি নেই। উইসকনসিনের বিগ উডসে থাকতে বড়দিনের উপহার পেয়েছিল ও এই প্রিয় পুতুলটাকে। শার্লটকে নিয়ে মই বেয়ে নিচে নামলো লরা। পুতুল দেখেই ওটা নেয়ার জন্য চেঁচিয়ে উঠল অ্যানা। সাবধানে যত্নের সাথে শার্লটকে ওর কোলে তুলে দিল লরা। বুকের সঙ্গে চেপে ধরলো অ্যানা শার্লটকে। এতে অবশ্য তেমন ক্ষতি হবে না শার্লটের, কিন্তু অ্যানা যখন ওর বোতাম চোখ উপড়ে তোলার চেষ্টা শুরু করলো, তখন অধীর উৎকণ্ঠায় শক্ত হয়ে গেল লরার হাত পা। এবার কালো সুতোর কোকড়া চুলগুলো টেনে ছিঁড়ে আনার চেষ্টা করছে মেয়েটা। মাটিতে আছড়াচ্ছে শার্লটকে। শোকে বুকটা ভেঙে আসতে চাইলেও নিজেকে প্রবোধ দিল লরা। অ্যানা চলে গেলে শার্লটের চুল আর জামা কাপড় ঠিকঠাক করে নেবে ও। দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটতে যাচ্ছে দেখে হাঁপ ছাড়ল লরা। উঠে দাঁড়িয়েছেন মিসেস নেলসন। অ্যানাকে নিয়ে চলে যাবেন এখন। ঠিক তখনই ঘটল আসল বিপদটা। অ্যানা শার্লটকে ছাড়বে না। ও হয়তো মনে করেছে ওকে দিয়ে দেওয়া হয়েছে পুতুলটা, হয়তো ওর মাকে বলেছে ওকে ওটা দিয়েছে লরা। মিসেস নেলসন মিষ্টি করে হাসলেন লরার দিকে ফিরে। শার্লটকে নেয়ার জন্য হাত বাড়ালেন লরা। তাই দেখে গলা ফাটিয়ে কেঁদে উঠল অ্যানা। আমার পুতুল দাও, বলল লরা। কিন্তু শার্লটকে বুকের সঙ্গে চেপে ধরে পা ছুটতে শুরু করলো অ্যানা। তারও সরে চেঁচাচ্ছে। মাকে নালিশ করলো লরা, মা আমার শার্লটটা তো নিয়ে যাচ্ছে। ছি লরা, মা উল্টে বকলো ওকে। অ্যানা বাচ্চা মেয়ে, তার উপর মেহমান। তাছাড়া পুতুল খেলার বয়স তোমার পার হয়ে গেছে, ওটাকে দিয়ে দাও। মায়ের কথা শুনতেই হবে। জানলায় দাঁড়িয়ে দেখলো লরা নাচতে নাচতে নেমে যাচ্ছে অ্যানা ঢাল বেয়ে, আর শার্লটের একটা হাত ধরে পাই পাই করে ঘোরাচ্ছে। তোমার লজ্জা হওয়া উচিত লরা, আবার বলল মা। এত বড় একটা মেয়ে ছেঁড়া কাপড়ের একখানা পুতুলের জন্য শোক করছো। ছি ছি ছি, ওই পুতুল দিয়ে কি হবে? কোন দিন ওটা নিয়ে খেলতে তো দেখলামই না। দিতে শেখো, মানুষকে কিছু দিতে শেখো। চুপচাপ মই বেয়ে নিজেদের ঘরে চলে এলো লরা। জানলার ধারে রাখা বাক্সের ওপর বসে আছে চুপ করে বাইরের দিকে তাকিয়ে। চোখে পানি নেই, কিন্তু ভেতরটা কাঁদছে ওর। শার্লট নেই, বাবা নেই, শার্লটের বাক্সও খালি। বাইরে বাতাসের শোঁ আওয়াজ, সব যেন খালি, কোথাও কিচ্ছু নেই। ওকে একদম চুপ হয়ে যেতে দেখে রাতে মা বলল, আমি দুঃখিত লরা, ওটা যে তোমার এত প্রিয়, আগে জানলে কিছুতেই ওকে দিতাম না। টপ করে এক ফোঁটা পানি পড়লো এতক্ষণে। দ্বিতীয় ফোঁটা ঝরার আগেই চোখ করে
মুছে ফেললো চোখ লরা। মা দেখলো সবই, এক হাতে ওকে জড়িয়ে ধরে বলল, ছি মা, কাঁদে না, ভেবে দেখো তোমার পুতুলটা পেয়ে কত খুশি হয়েছে অ্যানা। পরদিন সকালে ওয়াগন ভরে বাবার কেটে রাখা গাছের গুঁড়ি নিয়ে এলেন মিস্টার নেলসন। সারা দিন ধরে সেই কাঠ ফেড়ে স্টোভের ব্যবহারের উপযোগী করে দিল মা। দেখলে আমাদের জন্য কত কষ্ট করলেন মিস্টার নেলসন, বলল মা। এখন পুতুলটা অ্যানাকে দিয়েছো বলে ভালো লাগছে না তোমার লরা? না মা, সত্যি কথাটাই বলল লরা। বাবা আর শার্লটের জন্য সারাক্ষণই কাঁদছে ওর মনটা। বাবার কাছ থেকে আর কোনো চিঠি এলো না। আবার কদিন বৃষ্টি হলো খুব, মাটির ওপর বরফ জমে গেছে বৃষ্টির পানির সাথে। মা বলল খুব সম্ভব বাড়ি ফিরে আসছে বাবা, তাই আর চিঠি দিচ্ছেন না। রাতে শুয়ে শুয়ে মনের চোখে দেখতে চেষ্টা করলো লরা, কোথায় কি করছে বাবা এখন। কদিন ধরেই তুষার পড়ছে, সকালে কাঠ আনতে গিয়ে দেখা যায় কাঠের স্তূপ ঢাকা পড়েছে তুষারে। লরা ভাবে বেশি শীত পড়ে গেলে গরম জামা ছাড়া বাবা থাকবে কি করে। প্রত্যেক শনিবার বিকেলে জুতো মোজা পরে মা আর বড় শালটা গায়ে চড়িয়ে গিয়ে নেলসনের বাড়িতে যায় লরা। দরজায় ঠোকা দিয়ে জানতে চায় বাবার চিঠি এসেছে কিনা। ঘরে ঢোকে না লরা, যদি শার্লটের সঙ্গে দেখা হয়ে যায়। দরজা থেকেই খবর নিয়ে মিসেস নেলসনকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসেও। এক ঝড় বৃষ্টির দিনে নেলসনদের গোয়াল ঘরের সামনে দেখতে পেল জিনিসটা। থমকে দাঁড়ালো লরা। একটা গর্ত মতন জায়গায় তুষারের নিচে চিত হয়ে আছে ওর শার্লট। অ্যানা ছুঁড়ে ফেলে দিয়েছে শার্লটকে। দরজায় ঠোকা দিতে নেলসন জ্বালালেন, এত খারাপ আবহাওয়া আজ, আর মিস্টার নেলসন শহরেই তাই যাননি। আগামী সপ্তাহে নিশ্চয়ই যাবেন। থ্যাংক ইউ ম্যাম বলেই ঘুরে দাঁড়ালো লরা। শিলার মতন বৃষ্টি পড়ছে শার্লটের গায়ে। এত সুন্দর কোকড়া চুলগুলো টেনে ছেঁড়ার চেষ্টা করেছে অ্যানা, কিছু উঠেও গেছে আর কিছু আলগা হয়ে ঝুলছে এখনো। হাসি হাসি ঠোঁটের কাছটা ছেঁড়া, একটা চোখও নেই, কিন্তু চেনা যাচ্ছে শার্লটকে। চট করে তুলে নিল ওকে লরা, লুকিয়ে ফেললো শালের নিচে। তারপর ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে দৌড়ে ফিরে এলো বাড়িতে। ওর চেহারা দেখে চমকে উঠলো মা। কি হয়েছে লরা, কি হয়েছে বলো? শহরে আজ যায়নি মিস্টার নেলসন, বলল লরা। কিন্তু মা দেখো, চেয়ে দেখো। কি ওটা? চোখ দুটো কপালে উঠল মায়ের। আমার শার্লট, ফুপিয়ে উঠল লরা। দেখো মা কি করেছে, আমি নিয়ে এসেছি, ওদের না বলেই নিয়ে এসেছি। উঠোনে পড়েছিল একটা গর্তে মা, আমি। শান্ত হও লরা, এত উত্তেজিত হও না, বলল মা। এদিকে এসো তো লক্ষ্মী, সব খুলে বলো আমাকে। টেনে নিয়ে ওকে কোলে বসালো মা। সব শুনে মা বলল, শার্লটকে নিয়ে এসে কোনো অন্যায় করেনি লরা। শার্লটের জন্য এটা ছিল এক ভয়ানক বাজে অভিজ্ঞতা। লরা ওকে বিপদ থেকে উদ্ধার করেছে। মা কথা দিল আবার ওকে মেরামত করে একদম নতুন বানিয়ে দেবে। কথা রাখলো মা। সেই দিনই শার্লটকে সাবান দিয়ে ধুয়ে আচ্ছা মতন নিড়ানি দিয়ে ভালো করে ওকে স্টোভে সেকে শুকনো করলো। নতুন একটা গোলাপি মুখ, কুচকুচে কালো বোতাম দিয়ে আবার সুন্দর করে চোখ করলো। নীল ফিতে দিয়ে বাঁধা তামাটে সোনালি চুল লাগিয়ে দিতেও মা পুরো পুতুলটা নতুন হয়ে গেল, এক্কেবারে লরার মনের মতন। একদিন খালি পড়ে থাকা বাক্সটা যেন হেসে উঠল শার্লটকে ফিরে পেয়ে। মেরির পাশে গুটিসুটি মেরে এবার শুয়ে পড়ল লরা। বাইরে জোর হাওয়া, বৃষ্টির সঙ্গে শিলও পড়ছে বাড়ির ছাদে। এখন শুধু বাবা ফিরে এলেই পুরোপুরি শান্ত হয়ে আসবে ওর মন। গভীর রাতে প্রচন্ড এক লাফে বিছানা থেকে উঠে বসলো লরা আর মেরি। ভয় পেয়েছে। নিচ থেকে ঝনঝন করে জোরালো কণ্ঠে ভেসে এলো, এ হে, কাঠগুলো পড়ে গেল হাত থেকে। হেসে উঠলো মা। পড়ে গেল না ইচ্ছে করে ফেললে মেয়েদের জাগাবার জন্যে? হা হা করে হেসে উঠলো বাবা। প্রচন্ড এক ইন্ডিয়ান রণহুঙ্কার ছেড়ে খাট থেকে নামলো লরা। এক দৌড়ে মই বেয়ে নেমে এসে ঝাঁপিয়ে পড়লো বাবার বুকে। একই দশা মেরিরও।
হাসি গিয়ে ঠেকেছে দুই কানে, দুই হাতে দুজনকে জড়িয়ে ধরে আছে বাবা। একই সঙ্গে কথা বলছে সবাই, খুশিতে দম আটকে আসতে চাইছে লড়ার। জ্যাকও লাফাচ্ছে পাগলের মতন। ক্যারি বিছানায় উঠে বসে বড় বড় চোখ করে দেখছে বাবাকে। ঝিকমিক করছে বাবার নীল চোখ। খাড়া হয়ে আছে চুলগুলো, পায়ে নতুন বুট। পূব মিনেসোটা থেকে 200 মাইল হেঁটে এসেছে বাবা। রাতেই পৌঁছেছে শহরে, কিন্তু ওখানে রাত না কাটিয়ে ঝড় বৃষ্টি তুচ্ছ করেই চলে এসেছে বাড়িতে। নাস্তার টেবিলে আবার আগের মতোই সবাই বসলে একসঙ্গে। শেষ দিকে উদয় আসতো, এত পরিশ্রম করতে হতো যে চিঠি লেখারই সময় পায়নি বাবা। যখন ছাড়া পেলাম তখন চিঠি লিখে আর সময় নষ্ট করলাম না, ছুটলাম বাড়ির দিকে। কারোর জন্য কিচ্ছু আনতে পারিনি, তবে টাকা এনেছি। উপহার কেনা যখন যাবে তখন কিনে দেব। সুস্থ অবস্থায় তুমি ফিরে এসেছো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার চার্লস, বলল মা। নাস্তার পর বাবা চলল গরু ঘোড়াগুলো কেমন আছে দেখতে। সবাই চলল সঙ্গে। জ্যাক তো একেবারে পায়ে পায়ে। সব ঠিকঠাক আছে দেখে খুশি হলো বাবা। হঠাৎ ঘুরে লড়াকে জিজ্ঞাসা করলো, তোমার পায়ে কি হয়েছে লড়া? জুতো পায়ে দিলে ব্যথা লাগে, জবাব দিল লড়া। বাসায় ফিরে লড়ার জুতোটা টিপে দেখলো বাবা। উফ, এইখানে টিপ দিলেই ব্যথা লাগে? লাগারই তো কথা, বলল বাবা। তোমার পা বড় হয়ে গেছে গত 1 বছরে। তোমার কি অবস্থা মেরি? মেরি বলল, ওর অবস্থা একই অবস্থা, আঙুলের দিকটা টাইট। খোলো দেখি, বলল বাবা। মেরির জুতো জোড়া পায়ে দাও তো লড়া। মেরির জুতো পায়ে দিলেও একটু ব্যথা লাগলো না লড়ার। বুঝলাম, বলল বাবা। এটাকে ভালো মতন গ্রিস লাগালে একেবারে নতুন হয়ে যাবে। এটা লড়া পরবে। মেরির জন্য একটা নতুন জুতো কিনতে হবে, আর লড়ারটা যত্ন করে রেখে দিলে ক্যারি বড় হলে পরতে পারবে। এবার ক্যারোলিন, কি কি লাগবে মনে মনে একটা লিস্ট করে ফেলো, আর সবাই তৈরি হয়ে নাও। আমি ওয়াগন বের করতে যাচ্ছি, শহরে যাব এখন আমরা। প্রথমে মিস্টার ফ্রিশের দোকানে গেল বাবা। বাড়ি তৈরির জন্য যে তক্তা কিনেছিল তার দাম আংশিক শোধ করলো বাবা। তাছাড়া বাবার অনুপস্থিতিতে মিস্টার নেলসন এখান থেকে বাকিতে যত ময়দা চিনি নিয়ে মাকে পৌঁছে দিয়েছিলেন তার পুরো দামই শোধ করলো। তারপর বাকি টাকাগুলো গুনে নিয়ে প্রথমেই কেনা হলো মেরির জন্য নতুন জুতো। মেরির পায়ে ঝকঝকে জুতো দেখে লড়ার মনে হলো ছোট হয়ে ঠকে গেছে ও। বাকি জীবন কেবল মেরির ছোট হয়ে যাওয়া পুরনো জুতোটাই পরতে হবে ওকে, নতুন জুতোও পাবে না কোনোদিনই। মা বলল, এবার লড়ার জন্য জামা কাপড় কিনতে হবে। মিস্টার ফিজ গরম কাপড়ের থান বের করলেন। কয়েকটা দেখে পছন্দ করে মা কিনলো কাপড়, কিন্তু মেরির রং পছন্দ হলো না বলে ওর কাপড় কিনতে রাস্তা পেরিয়ে মিস্টার ওলসনের দোকানেই যেতে হলো। ওরা কাপড় পছন্দ করছে এমন সময় পিছনের দরজা দিয়ে ঢুকলো নেডি। পশমের একটা শোল্ডার কেপ পরে আছে ও। হ্যালো বলেই মেরির পছন্দ করা নীল ফ্ল্যানেলের দিকে তাকালো নাক সিটকে। বলল, হ্যাঁ কেউদের জন্য ওটা ঠিকই আছে, বলেই ঘুরে দাঁড়িয়ে নিজে কি পরে আছে দেখালো। জিজ্ঞাসা করলো, দেখছো আমি কি গায়ে দিয়েছি? ঠিক পরের প্রশ্নটা হলো, ফারের একটা কেপ কেনার ইচ্ছে হয় না লড়া? অবশ্য চাইলেই তো আর কিনতে পারবে না তোমরা, তোমার বাবা তো চাষাভুষো মানুষ, দোকানের মালিক তো আর না। ঠাস করে একটা চট কষাবার ইচ্ছে অনেক কষ্টে দমন করলো লড়া। এত রেগে গেছে যে একটা কথাও বের হলো না ওর মুখ দিয়ে। ঝট করে পেছন ফিরলো লড়া, হেসে উঠলো লেরি, তারপর ঢুকে গেল ভেতরে। ক্যারির জন্য একটা জামার কাপড় কিনছে মা। বাবা কিনছে নেভি বিন, ময়দা, কর্নমিল, লবণ, চিনি আর চা। কেরোসিনের ক্যানটা ভরে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল ওরা। শীত পড়ছে খুব। রাতে সাপারের পর কাপড়ের বান্ডিল খুলল মা। সবাই মুগ্ধ হয়ে দেখছে যার যার কাপড়। মা বলল, যত শীঘ্রই পারে জামাগুলো তৈরি করে ফেলবে। বাবা যতক্ষণ বাড়িতে থাকে সানডে স্কুলে যাবে মেয়েরা নিয়মিতই। আরে অবাক হলো বাবা, তোমার জন্য যে কাপড়টা পছন্দ করলাম ওটা তো দেখছি না ক্যারোলিন। লাল হয়ে গেল মায়ের মুখটা, মাথা নিচু করে চুপ করে থাকলো। বাবা বলল, তার মানে তুমি কেননি ওটা? হাসলো মা। তোমার জন্য যে ওভারকোটটা পছন্দ করেছিলাম ওটাও তো দেখছি না চার্লস। ওটার অনেক দাম ক্যারোলিন, ওটা এখন কেনা ঠিক হবে না।
আগামী বছর ফসল হবে না। ঘাস ফড়িংয়ের বাচ্চাগুলো ডিম ফুটতে বেরিয়ে সব খেয়ে শেষ করে ফেলবে। আবার কাজ পেতে পেতে সেই আগামী ফসল কাটার মৌসুম। ততদিন তো চালাতে হবে। আর এই পুরনো কোটটাই তো যথেষ্ট ভালো আছে। আমিও তো ঠিক এই কথাই ভাবলাম, মৃদু হেসে বলল মা। বেহালাটা বের করে যত্নের সাথে সুর বাঁধল বাবা। এটার কথাও খুব মনে হতো ক্যারোলিন, বলে একের পর এক সুর বাজিয়ে চলল বাবা। জানি যখন বাড়ি ফিরলো তখনই এই সুরটা বাজালো। তারপর ছোট্ট মিষ্টি মেয়েটা, সুন্দর মেয়েটা যাকে রেখে আজ আমি এত দূরে, এটাও বাজালো। আমার সেই কেন্টাকি বাড়িটা, এটাও বাজালো। সব শেষে সবাই মিলে গাইলো, আয়েশ, আরাম, শান্তির খোঁজে যতই ঘুরি, সকলের সেরা মানতেই হবে আমার নিজের এই বাড়ি। এবারও তেমন একটা তুষার পড়ল না, যদিও ঠান্ডা বাতাসের দাপটে ছোট্ট ছেলেমেয়েরা ঘরের বাইরেই আর বেরোতে পারল না। বাবা সারাদিন বাইরে থাকে, গাছ কেটে এনে কুড়াল দিয়ে কুপিয়ে লাকড়ি বানায়। পামকিকের পাড় ধরে বহু দূর উজানে গিয়ে যেখানে মানুষজন থাকে না সেখানে ফাঁদ পেতে আসে মাস্কর্যাট, মেঘ আর উদবিড়ালের জন্য। রোজ সকালে পড়তে বসে লরা আর মেরি অঙ্ক কষে স্লেটে। বিকেলে পড়া ধরে মা। খুশি হয়ে বলে ওরা দুজনেই অসম্ভব মেধাবী, এত দ্রুত শিখছে যে আবার যখন স্কুল যাবে তখন দেখবে কারোর চেয়ে একটুও পিছিয়ে নেই ওরা। প্রত্যেক রোববার সানডে স্কুলে যাচ্ছে ওরা। নেলি অলসনও আসে ওর পশমের কেপ দেখিয়ে নিজেকে শহুরে আর বড় লোক প্রমাণ করার জন্য। বাবার সম্পর্কেও যা বলেছে সে কথা মনে পড়লে এখনো রাগে পিত্তি জ্বলে যায় লরার। পূর্ব মিনেসোটা থেকে যে রোববার রেভারেন্ড অ্যালডন আসেন পশ্চিমের এই গির্জায়, সেই দিন লরার খুব ভালো লাগে। আশা করে উনি হয়তো দু একটা কথা বলবেন ওর সঙ্গে। প্রতিবারে দেখা যায় ভোলেননি তিনি। বারবারই বেরোনোর সময় দাঁড়িয়ে থাকেন, ঝুঁকে এসে নরম নীল দৃষ্টি রাখেন তিনি লরা আর মেরির মুখে। মৃদু হেসে বলেন, এই যে আমার মিষ্টি দুই পল্লীবালা, মেরি, লরা, কেমন আছো তোমরা? ওদের নতুন ড্রেস দেখে বলেন, বাহ, ভারী সুন্দর জামা তো। একদিন বিকেলে মা বলল সেদিন আর পড়া ধরতে পারবে না। স্নান করে ভালো জামা কাপড় পরে সবাইকে চটপট তৈরি হয়ে নিতে হবে। শহরে যাবে ওরা আজ সন্ধ্যায়। অবাক হলো ওরা, কিন্তু আমরা তো কোনোদিন সন্ধ্যার পর শহরে যাই না, বলল মেরি। যাও না বলে যে কোনোদিনই যেতে পারবে না এমন তো নয়। কেন যাচ্ছি মা? সরাসরি প্রশ্ন করলো লরা। সেটা বলা যাবে না, সাফ জবাব। কেন মা? আরে মুশকিল, আগে থেকে বললে মজা নষ্ট হয়ে যাবে তো। ব্যাস, আর কোনো প্রশ্ন না, হাতে বেশি সময় নেই। একে একে সবাইকে স্নান করানো হলো, সেরা জামা কাপড় পরতে হলো, পায়ে পালিশ করা জুতো পরতে হলো, আর চুল বাঁধতে হলো সিল্কের রিবান দিয়ে। রাতে খাবার খেয়ে নিল ওরা আগে ভাগেই। ব্যাপার কি হতে পারে নিজেদের মধ্যে ফিসফাস করে বোঝার চেষ্টা করেও বিফল হলো লরা আর মেরি। খাওয়ার পর সবার শেষে স্নান করলো বাবা। সবাই উঠে বসতেই শহরে রওনা হলো ওয়াগন। প্রচন্ড শীত, কম্বল জড়িয়ে রয়েছে, তাও ঠান্ডা লাগছে লরার। অন্ধকার আকাশে তারাগুলোকে অনেক ছোট আর দূরেই মনে হচ্ছে। শক্ত জমিতে খটখট করে পা ফেলছে ঘোড়া দুটো, ক্যাঁচ কোঁচ আওয়াজ করছে ওয়াগনে। কান খাড়া করলো বাবা হঠাৎ, তারপর বলল, ওয়াও। থেমে দাঁড়ালো স্যাম আর ডেভিড। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর মিষ্টি দুটো শব্দ কানে এলো ওদের। তারপর আবার মনে হলো তারাগুলোর কাছেই আসছে শব্দগুলো, ভরাট কিন্তু নরম আর সুরেলা। এটা কিসের আওয়াজ বাবা? অবাক হয়ে জিজ্ঞাসা করলো লরা। গির্জার নতুন ঘন্টা, খুশি মনে বলল বাবা। রওনা হলো আবার। এই জন্যেই তালি দেওয়া ছেঁড়া জুতো পায়ে দিয়েই শহর থেকে বাড়ি ফিরেছিলাম বাবা সেই দিন। শহরটা মনে হলো ঘুমিয়ে রয়েছে, দোকানপাট সব বন্ধ, আধার। হঠাৎ চেঁচিয়ে উঠল লরা, আরে দেখো দেখো কি সুন্দর করে সাজিয়েছে গির্জাটা। আলোয় আলোময় হয়ে গেছে গির্জা, সব কটা জানলাতেই আলো। কেউ ভেতরে ঢুকতে গেলেই দরজা দিয়ে লাফিয়ে বাইরে চলে আসছে আলো। গির্জার দরজার সামনে সবাইকে নামিয়ে বাবা গেল ঘোড়া দুটোকে বেঁধে গায়ে কম্বল চাপা দিতে।
বাবা ফিরে এলে একসঙ্গে ভেতরে ঢুকলো ওরা সবাই। ঢুকেই হাঁ হয়ে গেল লরার মুখ। বেঞ্চগুলোর সামনে কি যেন একটা গাছ গজিয়েছে। সেই গাছের ডালগুলো থেকে ঝুলছে লাল, নীল, হলদে, সবুজ হরেক রকমের কাগজে মরা অসংখ্য জিনিস। অনেক জিনিস না মুড়েই এমনি ঝোলানো হয়েছে। ক্লাভস, লাল দাস্তানা, একজোড়া বুট, আরো কত কি। নিচে গাছের গায়ে হেলান দিয়ে রাখা রয়েছে একটা কাঠের গামলা, একটা ওয়াশবোর্ড, একটা বেলচা, একটা পিচফোর্ক, এমনকি একটা স্লেডও। ব্যাপার কি বুঝতে পারছে না লরা। মার মুখের দিকে তাই চাইলো, দৃষ্টি জিজ্ঞাসু। মা হেসে বলল, একে ক্রিসমাস ট্রি বলে, সুন্দর না? জবাব দিতে পারল না ও। হাঁ করে গিলছে সাজানো ক্রিসমাস ট্রিটাকে। দূরের একটা শাখায় মাফ সহ সুন্দর একখানা ছোট কেপ ঝুলছে দেখতে পেল লরা। রেভারেন্ড অ্যালন উপস্থিত আছেন আজ। ক্রিসমাস সম্পর্কে বললেন তিনি। বক্তৃতা শেষ হলে সবাই উঠে দাঁড়িয়ে গান ধরল। গান শেষ হলে মিস্টার টাওয়ার আর মিস্টার বিডস গাছের ডাল থেকে একে একে করে জিনিসগুলো নামিয়ে ওগুলোর গায়ে লেখা নাম পড়তে থাকলেন। মিসেস টাওয়ার আর মিস বিডস ওগুলো জায়গা মতন পৌঁছে দিতে লাগলেন। গায়ে ঝোলানো প্রতিটা জিনিস কারোর না কারোর জন্য উপহার। হাঁ করে দেখছে লরা। এমন সময় কে একজন গোলাপি রঙের একটা ক্যান্ডি ভরা ব্যাগ আর বড়সড় একটা পপকর্নের মোয়া ধরিয়ে দিল ওর হাতে। মেরিকেও দেওয়া হলো একটা, ক্যারিকেও দেওয়া হলো। বোঝা গেল প্রত্যেকটি ছেলে মেয়ের জন্যই রয়েছে এই জিনিসগুলো একটা করে। এরপর মেরি একটা নীল দস্তানা পেল। একটু পর লরা পেল একটা লাল দস্তানা। বড় একটা প্যাকেট খুলে মা দেখালো সুন্দর একটা খয়েরি আর লাল রঙের শাল পেয়েছেন। বাবা পেল একটা উলের মাফলার। এরপর ক্যারি পেল চীনামাটির মাথা লাগানো একটা কাপড়ের পুতুল। হাসিতে খুশিতে চেঁচিয়ে উঠল। চারদিকে হাসি গল্প চলছে, তারই মাঝে নাম পড়ে যাচ্ছেন মিস্টার বিটস আর মিস্টার টাওয়ার। ফায়ারের ছোট্ট কেফ আর ম্যাফলার ঝুলছে এখনো। লরা এবার ভাবলো, ইস, ওটা যদি ও পেত। নেলির আছে, কাজেই মনে হয় না ও পাবে। যেই পাক, লরা জিনিসটার দিকে তাকিয়ে থাকতে চায় যতক্ষণ সম্ভব। কে পেল সেটা জানার ওর খুব ইচ্ছা। আর কিছু পাওয়ার আশা করছে না লরা, অনেক কিছু পেয়েছে ও। মেরি এই সময় সুন্দর একটা ছোট্ট ছবির বই পেল। মিস্টার টাওয়ার ফায়ার কেপটা নামাচ্ছে গাছের ডাল থেকে। নামটা পড়লেন, কিন্তু গোলমালে শুনতে পেল না লরা। চোখের আড়ালে চলে গেল ওটা। কে যেন পেল, জানাই গেল না। ক্যারি আরেকটা খেলনা পেল, সাদার উপর বাদামি ছোপ দেয়া একটা সুন্দর চীনামাটির পুতুল। কিন্তু কাপড়ের পুতুলটাকে কোলে নিয়ে এমনই মত্ত হয়ে রয়েছে ও যে খেয়ালই করেনি। মেরি ক্রিসমাস লরা, বললেন মিস বিটস। লরার হাতে তুলে দিলেন সুন্দর একটা ছোট্ট সাদা চীনামাটির বাক্স। মা বলল, আসলে এটা একটা জুয়েল বক্স। এত অপূর্ব ক্রিসমাস লরার জীবনে আর আসেনি। এত আনন্দের যে তুলনাই হয় না। এত লোক, এত হাসি গল্প, এত আলো, এত খুশি। চিরকাল মনে থাকবে ওর এই ক্রিসমাসের কথা। পাশ থেকে কেউ বলে উঠল, এগুলো তোমার জন্য লরা। লরা চেয়ে দেখলো মিসেস টাওয়ার হাসছে ওর দিকে চেয়ে, হাতে সেই ছোট্ট ফার কেপ আর মাফ। আমার জন্য? সত্যি? ওর চোখ থেকে আর সবকিছুই যেন অদৃশ্য হয়ে গেল। দু হাতে জড়িয়ে ধরলো লরা নরম ফারের কেপটা। সবাই চলে যাচ্ছে এখন। বেঞ্চের ওপর বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যারি। মা ওর হুড বেঁধে দিচ্ছেন। সবাই দেখছে লরাকে, কিন্তু মনে হচ্ছে স্বপ্নের ঘোরে আছে লরা। মা বলল, শালটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার অ্যালডন। ঠিক এই জিনিসটারই কিন্তু দরকার ছিল আমার। বাবা বলল, আর আমার মাফলারের জন্য অনেক ধন্যবাদ। ঠান্ডার সময় শহরে আসার পথে খুব কাজে দেবে আমার। একটা বেঞ্চে বসলেন রেভারেন্ড অ্যালডন। আর মেরির কোটটা গায়ে ঠিক হয়েছে তো? লরা এতক্ষণ নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি কখন লম্বা একটা নীল কোট পেয়েছে মেরি। চমৎকার মানিয়েছে ওটা ওকে, গায়েও ঠিক হয়েছে। আর আমাদের ছোট্ট লরার কি খবর? পছন্দ হয়েছে তোমার ফার? ওকে ধারের কাছে নিয়ে এলেন রেভারেন্ড অ্যালডন।
কেপটা লড়ার কাঁধের ওপর ফেলে গলার কাছে বেঁধে দিলেন। তারপর মাফের ফিতেটা পরিয়ে দিলেন ওর গলায়। রেশমি মাফের ভিতর ঢুকে গেল লড়ার হাতটা। এই তো, খুশি হলেন রেভারেন্ড অ্যালডন। এইবার আর সানডে স্কুলে আসতে ঠান্ডা লাগবে না আমার মিষ্টি পল্লী বালাদের। তুমি কিছু বলবে না লরা? জিজ্ঞাসা করলো মা। কিন্তু রেভারেন্ড এলডেন বললেন, মুখে বলার কি দরকার? ও যেরকম ঝিকমিক করছে ওর চোখ দুটো, তাতেই তো সব বলা হয়ে যাচ্ছে, হাসলেন তিনি। তোমাদের কথা বলবো আমি পূবের ছোট্ট মেয়ে দুটোকে, যারা এই দুটো উপহার পাঠিয়েছে তোমাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণে কথা ফুটলো লরার মুখে। ওদেরকে দয়া করে ধন্যবাদ জানিয়ে দেবেন আমার। গির্জা থেকে বেরোবার সময় লেনির সঙ্গে দেখা হয়ে গেল। অনেক উপহার নিয়ে বাড়ি ফিরছে সে মা বাবার সঙ্গে। মেরি ক্রিসমাস নেলি, বলল লরা। হাঁ হয়ে চেয়ে রইল নেলি ওর দিকে। লরার কেপটা ওরটার চেয়েও অনেক সুন্দর, তাছাড়া ওটার মাফ নেই। লরা খেয়াল করলো আর কোনো রাগই নেই ওর নেলির উপরে। ক্রিসমাসের পর কয়েক সপ্তাহ ওরা সানডে স্কুলে গেল উইলোর ডাল চিড়ে বাবার তৈরি করা বব স্লেডে চড়ে, নতুন কোট, কেপ, শাল আর মাফলার পরে। এক সকালে বাবা বলল, চিনুক বইছে। চিনুক হলো দক্ষিণ পশ্চিম থেকে আসা গরম বাতাস। একদিনের মধ্যে সব বরফ গলে গেল। দৌড়তে শুরু করলো পাম ক্রিকের প্রাণী। এরপর এলো প্রবল বৃষ্টি। পরপর কয়েকদিন ঝরলো দিন রাত 24 ঘন্টা। এবার গো গো ডাক ছেড়ে উন্মাদের মতন ছুটলো ক্রিকেট পানি কুল ছাতিয়ে। পাম আর উইলো শাখায় ফুল এলো, নতুন পাতা ছাড়তে শুরু করলো হঠাৎ করেই। সবুজ ঘাসে ছেয়ে গেল প্রেরির প্রান্তন। দেখতে দেখতে গরম এসে গেল। লরা আর মেরি স্কুলে যাওয়ার এখন সময়, কিন্তু এবছর ওদের আর স্কুলে যাওয়া হবে না, কারণ আবার কাজে যেতে হচ্ছে বাবাকে। তখন ওদেরকে মায়ের দরকার হবে। বাচ্চা ফুটলো ঘাস ফড়িংদের, পা থেকে মাথা পর্যন্ত, এমনকি চোখও সব ওদের সবুজ। জন্মেই ওরা খাওয়া শুরু করলো। চারিদিকে কেবল কচর মচর খাচ্ছে, খাচ্ছে আর দ্রুত বাড়ছে। অল্প দিনেই মুছে গেল সবুজের চিহ্ন। যত দূর চোখ যায় শুধু ধু ধু প্রাণহীন ফাঁকা প্রান্তর। বৃষ্টি নেই, প্রতিদিন আগের দিনের চেয়েও বাড়ছে গরম। যত্র তত্র লাফিয়ে বেড়াচ্ছে কুৎসিত ঘাস ফড়িংয়ের দল। অবস্থা যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে হাঁটতে শুরু করলো ওরা। কাঁধে কাঁধ ঠেকিয়ে গায়ে গা মিলিয়ে এমন ভাবে চলছে যে মনে হচ্ছে মাটি বুঝে সরে যাচ্ছে পশ্চিমে। গোটা এলাকার সমস্ত ঘাস ফড়িং যেন কিসের ইঙ্গিতে হাঁটতে শুরু করেছে একই সঙ্গে। কেউ উঠছে না, কেউ লাফাচ্ছে না, কেবল দ্রুত পায়ে হাঁটছে পশ্চিমের দিকে। জানলা বন্ধ রাখতে হলো, নইলে জানলা করে ঢুকে যাচ্ছে ওরা। মার্চ করে আসছে সব পূব থেকে। বাড়িটাকে বাঁধা বলেই গণ্য করছে না। সোজা দেয়াল বেয়ে উঠে ছাদ টপকে নেমে যাচ্ছে ওপাশের দেয়াল বেয়ে। পরপর 4 দিন 4 রাত হাঁটলো ওরা এইভাবে। তারপর মাটি ছেড়ে আকাশে উঠলো, ক্রমে আরো উপরে উঠছে। কিছুক্ষণের মধ্যেই আবার ঢাকা পড়লো সূর্য। ঠিক প্রথম আসার দিন যেমন হয়েছিল সেই দিন ওরা নেমেছিল, আজ উঠছে। কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমে সরে গেল মেঘটা। পঙ্গু দু একটা এখনো দেখা যাচ্ছে মাটিতে। হেঁচড়ে খেচড়ে বুকে হেঁটে যেভাবেই পারছে চেষ্টা করছে পশ্চিমে এগোতে। যেন শান্তি ফিরে এলো এবার গোটা অঞ্চলে। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। আপয় বিদায় হতে যে যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো নিজ নিজ কাজে। বৃষ্টি নামতেই আবার গজিয়ে উঠলো ঘাস পাতা ঝোপঝাড়। আলুগুলো রক্ষা পেয়েছে, তাছাড়া মাছ পড়তে শুরু করেছে ফাঁদে। মিস্টার লেনসনের নাগনে শ্যাম আর ডেভিডকে জুড়ে নিয়ে বাবা লতা গুল্ম ছাওয়া গম ক্ষেতের একাংশে লাঙল টেনে জমি তৈরি করে শাল গমের বীজ বুনল। তারপর প্রেরির আগুনের বিরুদ্ধে ব্যবস্থা করলো বাবা। বাড়ির পশ্চিম দিকে খালের পাড় থেকে শুরু করে বাঁকা হয়ে আবার খালের পাড় পর্যন্ত লাঙল টানলো বার কয়েক। ফলে প্রচন্ড চোররা পরীক্ষার মতন তৈরি হলো জমিতে।
এরপর এক সকালে শীষ দিতে দিতে চলে গেল বাবা কাজের সন্ধানে। দিন যায়, সকালে উঠে আস্তাবল আর গোয়াল ঘরের কাজ সেরে বাড়ি ফিরে থালা বাসন ধুয়ে মুছে ঘর ঝাড়ু দিয়ে পড়তে বসে ওরা দুজনে। দুপুরে পড়া ধরে মা, তারপর খেলা অথবা সেলাই, যে যার খুশি। বিকেলে মাঠ থেকে স্পট আর তার বাছুরটাকে গোয়ালে ফিরিয়ে আনা হলো। সন্ধ্যাকালীন কাজগুলো সেরে সাপার, তারপর ডিশগুলো ধোয়া মোছা হয়ে গেলেই বিছানায় উঠে পড়ে ওরা ঘুম দেয়। হঠাৎ এক সকালে পোড়া পোড়া গন্ধ পেল লরা প্রেইরির বাতাসে, ধোঁয়া দেখতে পেল দূর আকাশে। দৌড়ে গিয়ে মাকে বলতেই বাইরে বেরিয়ে দেখলো মা। বলল, বহু দূরে আছে ওটা লরা, এদিকে না আসতেও পারে, তবে একটা চোখ রাখতেই হবে ওদিকটায়। দুপুর নাগাদই এসে পড়লো আগুন। ধোয়ার আগে আগে আগুনের বল গড়িয়ে আসতে দেখে ভুরু কুচকে গেল মার। এক বালতি পানি আর একটা ঘোর মোছার কাপড় নিয়ে ছুটলো মা। ঠিক এই সময় আগুনের গোলা লাঙল চষা দাগের ভেতর চলে গেল গড়িয়ে। তোমরা দূরে সরে থাকো বলেই ভেজা কাপড় দিয়ে পেটাতে শুরু করলো মা বলটাকে। ট্যাম্বল উডস বলে এক জাতের লতা পেঁচে গোল আকার ধারণ করেছে বাতাসের ধাক্কায় গড়িয়ে আসতে এদিকে একের পর এক। এটাকে পিটিয়ে মারছে, কিন্তু এটার মধ্যেই আবার দুটো ঢুকে পড়ছে সীমানা ডিঙিয়ে। ঘোড়ায় চেপে ছুটে এলেন মিস্টার নেলসন। ঘোড়াদের আস্তাবলে ঢুকিয়ে দিয়ে একটা পিচফর্ক তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন, ভেজা ছালার ব্যবস্থা করো দেখি খুকিরা। দৌড়ালো লরা আর মেরি। একটা ভেজা ছালা পিচফর্কে আটকে নিয়ে দমাদম পিটিয়ে নেভাতে শুরু করলো মিস্টার নেলসনের আগুনের গলা। মাও একটা পিচফর্ক সংগ্রহ করে তাতে আটকে নিয়েছে একটা ভেজা ছালা। এবার দ্রুত নিয়ন্ত্রণে চলে আসছে ভেতরে ঢুকে পড়া আগুনের বল দুটো। ছোটাছুটি করে বালতি ভরে পানি আনছে লরা আর মেরি, ভরে দিচ্ছে, আরো বালতি খালি হয়ে গেলে আবার ভরছে। হঠাৎ লরা লক্ষ্য করলো একটা আগুনের গলা ছুটে যাচ্ছে খড়ের গাদার দিকে। হঠাৎ চিৎকার শুনে মা আর মিস্টার নেলসন দুজনেই দৌড়ে গেল ওটাকে ঠেকাতে। এদিকে পোড়া ঘাসের উপর দিয়ে আরেকটা আগুনের গোলা সরাসরি বাড়ির কাছে চলে আসতে দেখে প্রথমে থতমত খেয়ে গেল লরা। তারপর যেই মনে পড়লো ঘরে ক্যারি রয়েছে, একটা ভেজা গ্যানি ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়লো ওটার উপর, পিটিয়ে একেবারে মিশিয়ে দিল মাটিতে। আগুনের গোলা আর নেই। গোলার পিছু পিছু ধেয়ে আসা মূল আগুনের দেয়াল এসে থেমে গেছে সীমানা বরাবর। এগোতে না পেরে দুভাগ হয়ে রওনা দিল ওরা ওদের সীমানার বাইরে। সব ঘাস জ্বালিয়ে শেষে থামলো গিয়ে খালের ধারে। তারপর বাইরে চলে শেষ হয়ে গেল ওটা। মিস্টার নেলসনকে অনেক ধন্যবাদ জানালো মা। উনি চলে গেলে মেয়েদের বলল, দুনিয়ার সুপ্রতিবেশী পাওয়া সবচেয়ে বড় ভাগ্য, জানো, এর চেয়ে বড় আর কিচ্ছু হয় না। এবার চলো মেয়েরা, হাত মুখ ধুয়ে খেতে বসবে চলো। প্রেইরি আগুনের পরপরই ঠান্ডা হয়ে গেল খুব। মা বলল, এখনই আলু আর শালগমগুলো তুলে না ফেললে জমি শক্ত হয়ে যাবে সব। মেরি আর লরাও লেগে গেল কাজে। মা মাটি খুঁড়ে আলু বের করে, পেরি আর লরা সেগুলো বালতিতে ভরে এক দৌড়ে লিখে আসে সেলারে। ঠান্ডা বাতাসে ঝাপ লাভ ঝাপ দিয়ে নাকের ডগা লাল হয়ে গেল ওদের। হাত পা আড়ষ্ট হয়ে গেল। আস্তাবলের কাজ সেরে বাড়ি ফিরে স্টোভে হাত সেঁকতে খুব আরাম লাগলো ওদের। এদিকে সেদ্ধ আলু আর ভাজা মাছের সুগন্ধে জিভে পানি এসে যাচ্ছে। আলু তোলা হয়ে যেতেই শালগম পাড়তে লাগলো ওরা সবাই। সারাদিন অন্ধকার থাকলো আকাশের মুখ, যে কোনো মুহূর্তেই নামতে পারে অঝোর ধারা। এর মধ্যেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ওরা মায়ের পাশে পাশে। আলুর চেয়ে শালগম তোলা অনেক কঠিন। এত বড় জিনিসটা যে টেনে উপরে তুলে আনা বেশ কঠিন। শালগম তুলে প্রথম কাজ হচ্ছে ঘ্যাচ করে আগার পাতাগুলো কেটে ফেলা। পাতা আর শালগম আলাদা রাখা উচিত। বালতি ভরে গেল। একজন শালগম নিয়ে ছুটছে সেলারের দিকে, অপরজন পাতাগুলো নিয়ে আসছে স্পট আর বাচ্চাদের সামনে। কয়েকদিন ধরেই লেগে গেল ওরা কাজে, শালগম তুলে আনতে। কাজ শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলো মা। গোটা শীতকালটাই রোজ খেলেও এত শালগম যে শেষ করতে পারবো না আমরা। তাছাড়া আলু তো রয়েছে মেলাই, মাছও রয়েছে, কোনো অসুবিধাই আর হবে না আমাদের। সেই রাতেই ঝরতে শুরু করলো তুষার। পরদিন সকালে উঠে লরা দেখলো মাঠ ঢাকা পড়ে গেছে তুষারে। এখন শুধু ঘরে বসে বাবার জন্য প্রতীক্ষা করা। অপেক্ষা করতে করতেই মেয়েরা যখন প্রায় হতাশ হয়ে পড়েছে, তখন চিঠি এলো আর 2 সপ্তাহ পরেই কাজ শেষ করে রওনা দেবে বাবা। শুনেই স্পটের গায়ে ছোট্ট ছোট্ট
14টা দাগ টেনে রাখলো সে স্লেটে। রোজ একটা করে দাগ মুছতে থাকবে, শেষ দাগটা যেদিন মোছা হয়ে যাবে সেই দিন ফিরে আসবে বাবা। মা বলল, আরো 7টা দাগ কেটে রাখো মেরি, হেঁটে ফিরে আসতে সময় লাগবে না? কথা মতন কাজ করলো মেরি, রোজ একটা করে দাগ মুছে ফেলে। অপেক্ষায় দিন কেটে যায় তার। মই বেয়ে চিলেকোঠায় ঘুমোতে যায় দুই বোন। মেঘ সরে গেছে, রোদ গলে যাচ্ছে তুষার, কিন্তু জমির উপর জমে আছে শক্ত বরফ। ধারাটা কিছুতেই ক্ষীণ হলে পানি বইছে পাম ক্রিকে। উইলোর হলুদ পাতাগুলো ঝরে পড়ছে স্রোতের টানে। আকাশ নীল। একদিন সাপারের পর লরা খেলছে ক্যারি আর জ্যাকের সঙ্গে। শেষ সপ্তাহের প্রথম দাগটা মুছে গেছে। বাড়ির পথে রওনা হয়ে গেছে এবার বাবা। আর মাত্র 6 দিন। মনে হলো দারুণ খুশি হয়েছে জ্যাক কথাটা শুনে। হাসতে হাসতে ছুটলো দরজার দিকে, 2 পা উপরে তুলে আঁচড়াচ্ছে দরজা খোলার চেষ্টায়। সেই সঙ্গে তুমুর বেঁধে নাড়ছে তার ছোট্ট লেজখানা। পর মুহূর্তেই হালকা শিশির আওয়াজ এলো লড়ার কানে। কে যেন জ্বর কদমে ফিরছে বাড়ির পথে। গানটার সুর ওরা চেনে। বাবা 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 ফিরে এসেছে, চেঁচিয়ে উঠল লড়া। দরজা খুলেই পড়ি কি মরি করে ছুট দিল বাইরে অন্ধকারে। হ্যালো আধবোতল, লড়াকে জড়িয়ে ধরলো বাবা। গুড ডগ জ্যাক, বলল জ্যাককে। দরজায় আলো দেখা গেল। মা, মেরি আর ক্যারিও আসছে। আমার ছোট্ট পুতুলটা কেমন আছে বলে ক্যারিকে শুনলে ছুড়ে দিল বাবা। আর আমার বড় কন্যা, মেরির বেনি ধরে টান দিল। আমাকে একটা চুমি দাও দেখি ক্যারোলিন, অবশ্য যদি কোনো বুনো ইন্ডিয়ানদের হাঁটি আমার কাছে ভিড়তে পারো তবেই। বাবার জন্য তড়িঘড়ি সাপার তৈরি করা হলো। মেরি, লড়াও সাহায্য করলো মাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বলে চললো এদিককার যাবতীয় খবর। আগুনের গোলা, আলু, শালগম তোলা, স্পোর্টের বাছুর এখন কত বড় হয়েছে, লেখাপড়া কে কত দূরে গিয়েছে, কিছুই জানতে আর বাকি থাকলো না বাবার 10 মিনিটের মধ্যেই। খাওয়া শেষ হলে সবাই আবার ঘিরে ধরলো বাবাকে। পেরি জিজ্ঞাসা করলো, তুমি আগে আগে চলে এলে কি করে বাবা? 6টা দাগ তো এখনো পড়ে রইলো। স্লেটের দাগ দেখে মাথা ঝাঁকালো বাবা। বলল, ছোট্ট একটা ভুল হয়েছে তোমার মেরি। আমার চিঠি এত দূরে এসে পৌঁছতে যতটা সময় লেগেছে সেটা যদি স্লেট থেকে মুছে ফেলতে তাহলে কিন্তু মিলে যেত ঠিক ঠিক। মার দিকে ফিরলো বাবা। শহর থেকে কি কি আনতে হবে ক্যারোলিন? কিচ্ছু না, মাছ আর আলু খেয়েছি প্রচুর, তাই ময়দা প্রায় ছোঁয়াই হয়নি। চা চিনিও যথেষ্ট আছে, শুধু লবণ কিছুটা কমে এসেছে, তাও যাবে আরো কয়েকদিন। তাহলে আগে কাঠের ব্যবস্থা করি। শুনছি এদিকে নাকি হুট করে এসে পড়বে তুমুল তুষার ঝড়। একেবারে কয়েকদিন থাকবে এখানে। কয়েকদিন ওয়াগন ভরে ভরে কাঠ নিয়ে এসে গাদা করলো বাবা। তারপর ওগুলো চিড়ে সাজিয়ে রাখলো কাঠ ঘরে। যখন বোঝা গেল গোটা শীতকাল চলে যাবে এই কাঠে, তখন কোমরে কুঠার, পিঠে বন্দুক আর হাতে পশু ধরার ফাঁদ নিয়ে বেরোতে শুরু করলো আবার। পাম ক্রিকেট তীর ধরে বহুদূর উজানে চলে যায় বাবা। ফাঁদ পাতে ম্যাক্স র্যাট, মিল্ক, উদবিড়াল আর শেয়াল ধরার জন্য, কিন্তু প্রায় ফিরে এসে দুঃখ করে এত বেশি হয়ে গেছে মানুষের বসতি যে ধারে কাছে কোথাও আর পশু পাখি বলতে কিচ্ছু নেই। একটা শেয়াল দেখে গুলি করেছিলাম, কিন্তু লাগাতে পারিনি। অনভ্যাসে বিদ্যা নাশ ক্যারোলিন, মাথা নাড়লো বাবা এপাশ ওপাশ। শিকারের হাতটা আমার গেছে। একবার ভাবি শিকারই যে দেশে নেই সে দেশে কেন খামোখা পড়ে আছি। তার চেয়ে যদি আরো পশ্চিমে, যেখানে যেখানে বাচ্চাদের পড়াবার মতন কোনো স্কুল নেই, মৃদু কণ্ঠে বলল মা। ঠিক, মাথা ঝাঁকালো বাবা। ঠিকই বলেছো তুমি ক্যারোলিন। কয়েকদিন পর চুপ থেকে বাবা আবার তুললো কথাটা। মাংসের কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না ক্যারোলিন। উইসকনসিনে থাকতে মাংসের কোনো অভাবই ছিল না। ভালুক, হরিণ, খরগোশ মেরে এনেছি জঙ্গল থেকে। ইন্ডিয়ানদের এলাকায় মেরে এনেছি অ্যান্টিলোপ, জ্যাকরাবিট, রাজহাঁস, টার্কি, কিছুরই অভাব ছিল না ওখানে। আর এখানে? দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়লো বাবা এপাশ ওপাশ। নিজেরাই পশু পাখি পুষতে পারি তো আমরা, বলল মা। ঘাসের তো অভাব নেই এখানে, ওদের জন্য কিছু শস্য বুনলেই হয়। মাথা ঝাঁকালো বাবা। ঠিক
ঠিক বলেছ, আগামী বছর গমের পাশাপাশি ওদের জন্য কিছু বুনতে হবে। প্রচন্ড শীত পড়লো এবছর, এত ঘন হয়ে তুষার ঝরলো যে এক হাত সামনেও দেখা যায় না কিচ্ছু। দড়ি বেঁধে সেটা ধরে গোয়াল যায় বাবা, ফিরে আসে আবার দড়ি ধরে, নইলে পথ চিনে ফিরতে পারবে না। দুধ যা দোয়ায় অর্ধেকই তার বালতি থেকে ছবল করে তুলে নিয়ে যায় ঝোড়ো হাওয়া। এমন আবহাওয়া, বাইরে কোথাও যাওয়ার উপায় নেই, কেউ যে আসবে তার সম্ভাবনাও নেই। কেমন যেন ফাঁপড় লেগে ওঠে। এক টানা 3 দিন তুষার ঝড়ের পর একদিন একটু বিরতি দিতেই তৈরি হয়ে গেল বাবা, শহরে যাবে। তামাক ফুরিয়ে গেছে, যাই চট করে নিয়ে আসি শহর থেকে। তোমার কিছু লাগবে ক্যারোলিন? এই তুষার ঝড়ের মধ্যে যেতেই হবে তোমার? কোনো ভয় নেই, দরাজ গলায় আশ্বাস দিল বাবা। গত 3 দিন একটানা হয়ে গেল না, আজ আর আসবে না, এলে আগামীকাল। বাবার আশ্বাসে তেমন ভরসা রাখতে পারলো না মা, বলল যাবেই যখন যাও, তবে কথা দিতে হবে যে ঝড় দেখলে থেকে যাবে শহরে। আরেক জোড়া মোজা পরতে হলো বাবাকে, গায়ে চড়াতে হলো শতচ্ছিন্ন ওভারকোটটা। মা বলল তোমার একটা বাফেলো ওভারকোট থাকা দরকার ছিল, আর তোমার একটা হীরের নেকলেস। হাসলো এবার দুজনে। মার চিবুকটা নেড়ে দিয়ে খুশি মনে এবার বেরিয়ে গেল বাবা। গাইছে, আকাশ ছাওয়া আধার মেঘ যখন ফেলেছে ছায়া চরাচর স্নান, আশার আলো দেখছি আমি পথে, আমার হাত যে ধরা যিশুর হাতে। সেই দিনই তুষার থেকে শুরু হয়ে গেল তুমুল তুষার ঝড়। সেই সঙ্গে ঘন হয়ে যাচ্ছে তুষার। জানলায় একটা বাতি জ্বেলে রাখলো মা, কিন্তু এলো না বাবা। পরদিনও না, পরপর 4 দিন কোনো খবর নেই বাবার। উৎকণ্ঠায় অস্থির হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শুকিয়ে আমসি হয়ে গেল মেয়েদের মুখ। ভয় পেয়েছে মাও, কিন্তু যতটা সম্ভব সবাইকে সাহস জোগাবার চেষ্টা করলো। 4 দিন পর আধ ঘন্টার জন্য থামলো ঝড়। বাইরের অবস্থা দেখার জন্য জানলার কাচের উপর নিঃশ্বাস ফেলে জমাট বরফ সরিয়ে ছোট্ট একটা ফাঁক তৈরি করলো লরা। দেখলো তুষারপাত থেমেছে বটে, কিন্তু তুষার কণাগুলোকে জমির উপর দিয়ে ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে বাতাস। মনে হচ্ছে সাদা স্রোত বয়ে যাচ্ছে চারিদিকে। তারই মধ্যে হঠাৎ দেখলো লরা বিশাল আকার একটা রোমশ জারমোয়ার এড়িয়ে আসছে ওদের বাড়ির দিকে। নিশ্চয়ই ভাল্লুক হবে বলে চিৎকার ছাড়লো লরা। মা জলদি এসো এদিকে। এইটুকু বলতে বলতেই দরজা ঠেলে ঘরে ঢুকলো এলোমেলো তুষারের ঝরে মোলা এই রোমশ জন্তুটা। ওটার মুখে বাবার চোখ বসানো। গমগমে গলায় বাবা বলল, সবাই তোমরা লক্ষ্মী হয়েছিলে তো? দৌড়ে এলো মা, মেরি আর ক্যারিও ছুটে এলো। সবাই হাসছে, চেঁচাচ্ছে, ফুপাচ্ছে। তুষার ছাওয়া কোট খুলতে সাহায্য করছে মা, খুলে ঝেড়ে দিল মেঝের উপর। চার্লস, তুমি দেখছি বরফ হয়ে জমে গেছো একেবারে। প্রায়, বলল বাবা। তাছাড়া নেকড়ের মতন ক্ষুধার্ত। আগুনের কাছে একটু বসতে দাও ক্যারোলিন, আর যা হোক কিছু খাওয়াও জলদি। স্টোভের ধারে বসে থরথর করে কাঁপছে বাবা। শুকনো মুখে চোখ দুটো বড় করে দেখছে। চট করে খানিকটা স্যুপ গরম করে এগিয়ে দিল মা। বাহ, চমৎকার, চুমুক দিয়ে বলল বাবা। এইবার শীত পালাবে। বুট জোড়া টেনে খসালো মা। পা দুটো চুলোর উপর রেখে সেঁকে নিল বাবা। চার্লস, মা বলল। তুমি কি? কথা আটকে গেল মায়ের মুখে। হাসছে মা, কিন্তু কাঁপছে তার ঠোঁট দুটো। এই যে ক্যারোলিন, হাতে নাতে প্রমাণ পেলে, বলে হাসলো বাবা। আর কোনোদিন চিন্তা করবে না আমার জন্য। তোমাকে তো বলেইছি যেখানেই থাকি না কেন তোমার আর বাচ্চাদের দেখাশোনার জন্য ফিরতেই হবে তো আমাকে। ক্যারিকে হাঁটুর ওপর তুলে নিয়ে বড় 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরলো বাবা। তারপর মাকে বলল, আর একটু স্যুপ থাকলে দাও, তারপর বলছি কিভাবে কি হলো। স্যুপ দিয়ে ভিজিয়ে রুটি খেয়ে একটু সুস্থির হয়ে 1 কাপ গরম চা নিয়ে বসলো বাবা। 2 দাড়ি থেকে তুষার গলে টোপ টোপ পানি ঝরছে। তোয়ালে দিয়ে বারবার মুছে দিচ্ছে মা। হাত ধরে পাশে টেনে বসালো বাবা তাকে। এই আবহাওয়ায় মানে কি জানো ক্যারোলিন? শহরে সবাই বলা বলি করছে, এর মানে আগামী বছর বাম্পার ফলন হবে গমের।
তাই নাকি? হ্যাঁ, একটা ঘাস হরিণও নাকি আসবে না এদিকে আগামী গ্রীষ্মে। হালকা শীত আর শুকনো গ্রীষ্ম না হলে ওরা আসে না। খুবই শীত, ভারী ফলন হবে এবারে। ভালো খবর, বলল মা শান্ত গলায়। পিচের দোকান থেকে বেরিয়ে আসছি এমন সময় বাফালো কোটটা দেখলাম, সস্তায় পেয়েছি। $10 দাম শুনে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু কি মনে করে নিয়েই নিলাম। বিশেষ করে ফিট যখন বলল দামটা আগামী বসন্তে ফাঁদ পেতে ধরা পশুর চামড়া দিয়ে বিক্রি করব, তখন শোধ করলেই হবে। এটা নিয়ে ভালোই করেছো চার্লস। কপাল ভালো যে নিয়েছিলাম, বলল বাবা। তবে তখন বুঝিনি। বাইরে বেরিয়ে দেখি উত্তর পশ্চিম আকাশে মেঘ, ছোট্ট মেঘ, মনে হলো বহু দূরে। ভাবলাম জোরে পা চালালেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু কিছু দূর হাঁটার পরেই হুড়মুড় করে এসে পড়লো ঝড়। 2 মিনিটের মধ্যেই অন্ধকার করে দিল ঘন তুষার। এখন না পারি এগোতে, না পারি পেছন ফিরতে। মনে হলো তুষার জমে মরেই যাব, শক্ত হয়ে থাকবো। হাঁটার চেষ্টা করলাম না, বাড়িটাও পেয়ে যেতে পারি, পেলাম না। ঘন্টা 2 হাঁটার পর বুঝলাম হারিয়ে গেছি। কোন দিকে চলছি কে জানে, কিন্তু না চলেও উপায় নেই, থামলেই মরণ। জানলার বাতি জেলে রেখেছিলাম, দেখোনি? কিচ্ছু না, অন্ধের মতো হেঁটে হেঁটে একসময় আছড়ে পড়লাম একটা গর্তের মধ্যে। সেইখানেই 3 দিন 3 রাত কাটিয়ে আজ উঠে এসেছি ঝড় থামায়। উঠে দেখি বাড়িটা দেখা যাচ্ছে, সিকি মাইলও হবে না। আমি আর লরা যেখানে মাছের ফাঁদ পেতেছিলাম, সেই ওখানেই এই গর্তটায় আমি পড়েছি। সেবার ক্রিসমাসে মজার কিছু খেতে পেল না ওরা, কারণ তামাক আনতে নয়, বাবা শহরে গেছিল আশ্চর্যে মেয়েদের জন্য ক্যান্ডি আনতে। কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়ে 3 দিন থাকতে হয়েছে, খিদের জ্বালায় খেয়ে ফেলেছে ওগুলোকেই। শুনে একটু মন খারাপ হলো না কিন্তু লরা আর মেরির, বরং ওরা অনেক খুশি হয়েছে বাবা ফিরে এসেছে বলে। ওরা বাবার গালে চুমু দিল। শেষ হলো অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিক। খুব তাড়াতাড়ি আসছি পরের সিরিজটি নিয়ে। পরের সিরিজের বইটির নাম হলো বাই দ্য সোর্স অফ সিলভার লেক। আজ তবে চলি, টাটা।